আজকে আমাদের প্রেজেন্টেশন টাইটেল হচ্ছে রেট অ্যানালাইসিস ফর কনস্ট্রাকশন এস্টিমেটিং। এর আগের দিন পর্যন্ত বা আগে যতগুলো কাজ করছি আমরা সবগুলো হচ্ছে পিডাব্লিউডি রেট শিডিউল অনুযায়ী। এর বাইরেও কিছু কাজ করার সুযোগ আছে, যেরকম তুমি বাংলাদেশের সব জায়গায় একটা লেবারের যে ওয়ার্কিং ভ্যালু সেটা সমান না, কোথাও একটু কম কোথাও বেশি। তারপরে বিভিন্ন লোকেশনে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালসের দাম কম বেশি আছে। সেই অনুযায়ী এখন দেখা যাচ্ছে পিডাব্লিউডি রেট শিডিউল অনুযায়ী তুমি যদি করো তাহলে ভুল নাই, কিন্তু যখন তোমাকে একটা স্পেসিফিক প্রজেক্টে অ্যাসাইন করা হবে, ধরো তুমি কোনো একটা কোম্পানির প্রজেক্ট ম্যানেজার, তোমাকে একটা প্রজেক্টের সব ডিটেলস দেওয়া হলো, তুমি তার এস্টিমেট করে জমা দেবা। তুমি যদি পিডাব্লিউডি রেট শিডিউল অনুযায়ী করে দাও তাহলে ভুল না। তো কোনো একটা প্রজেক্ট সিলেকশনের সময় বেস করা হয় কয়েকটা ক্রাইটেরিয়ার মধ্যে, তার মধ্যে মেইন ক্রাইটেরিয়া হচ্ছে তার ইকোনমিক ব্যাপার। ধরো 10-12 জন কন্ট্রাক্টর জমা দিয়েছে বা কোম্পানি কোনো একটা প্রজেক্টের ডিটেলস এস্টিমেটিং সহ জমা দিয়েছে, এর মধ্যে লোয়েস্ট তিনটা এবং ভুল কম, এই তিনটাকে প্রায়োরিটি দেওয়া হবে। সেই অনুযায়ী লোকাল প্রাইস এটা অ্যানালাইসিস করা জরুরি। এরকম কোনো ডেটা যদি তোমার হাতে থাকে তাহলে তুমি হবা লোয়েস্ট কন্ট্রাক্টর বা লোয়েস্ট কোম্পানি ম্যানেজার, তাহলে তুমি সেই প্রজেক্টটা পাবা। আবার দেখা যাচ্ছে কি, তুমি একটা প্রজেক্টে কাজ করতেছো, ধরো একটা বিশাল বিডিং করে পাইলা তুমি, কিন্তু কাজ করার সময় তুমি যখন কিনবা, তোমার যদি লোকাল প্রাইসটা জানা থাকে তাহলে সেখান থেকে কী পরিমাণ বেনিফিট হবে। সাধারণত করে কি, একজন কন্ট্রাক্টর একটা কাজ নেওয়ার পরে সে বিভিন্ন কোম্পানিকে ভাগ ভাগ করে দেয়। তো তুমি তো একটা কোম্পানি ধরো বা যে কোনো একটা গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের একটা পার্টে থাকবা, তো তুমি যদি লোকাল প্রাইসটা জানো তাহলে তুমি কাজটা নেওয়ার আগেই চিন্তা করতে পারবা বা একবার অ্যানালাইসিস করে দেখলা যে আসলে ওই কাজ থেকে আমার কত % লাভ হবে। এই কাজের জন্য রেট অ্যানালাইসিসটা জরুরি। এখন আসলে রেট অ্যানালাইসিস কি? রেট অ্যানালাইসিস হচ্ছে কোনো একটা ইন্ডিভিজুয়াল আইটেমের ইউনিট প্রাইসটা জানা। এখন ইউনিট প্রাইসটা জানবো কিভাবে? ধরো একটা স্টিল বার 12 mm এর বা 16 mm এরকম একটি স্টিল বার, এই স্টিল বারের প্রাইস এইখানে যা হবে কুষ্টিয়া বা ঢাকা অন্য জায়গায় আর এক হবে। আবার এইখানে লোকাল বেজে কিছু সিমেন্ট ফ্যাক্টরি আছে, এরা দেখা যাচ্ছে 20 টাকা কমে দিবে, কারণ এখানে ট্রান্সপোর্টেশন কস্ট নাই। এরকম বিভিন্ন আইটেম আছে। তোমাকে করতে হবে কি, বেশ কয়েকটা আইটেমের ইন্ডিভিজুয়াল আইটেমের 4-5টা দোকানে খোঁজ নিতে হবে বা স্টেক হোল্ডার যারা আছে তাদের কাছ থেকে নিতে হবে, দিয়ে তার অ্যাভারেজ করতে হবে, সেটাই হবে তার ইউনিট প্রাইস। এই যে এইভাবে বের করা, এটাই হচ্ছে রেট অ্যানালাইসিস। এখন কি কি ফ্যাক্টরির উপর ডিপেন্ড করে, দেখো যে আমি রেট অ্যানালাইসিস কেন করবো, যার ইন্ট্রোডাকশন আমি বললাম যে একটা কন্ট্রাক্ট তুমি যদি ভালোভাবে নিতে চাও এবং সেখান থেকে প্রফিট পেতে চাও, সেই জন্য রেট অ্যানালাইসিস করা জরুরি। তারপরে একটি স্পেসিফিক টোটাল প্রজেক্টের স্পেসিফিক পার্ট কাজ করার জন্য সেখানে কস্ট কতটুকু লাগবে লোকাল বেজে, এবং সেখানে কস্ট কতটুকু হবে, কতটুকু ম্যাটেরিয়ালস লাগবে, সেটা বের করার জন্য রেট অ্যানালাইসিস জরুরি। তারপরে কস্ট অফ লেবার, তারপর ওয়েজেস, এগুলো বিষয়গুলো আসবে। তার থেকে বড় বিষয় হচ্ছে যে একটা সাইট যখন তুমি কনস্ট্রাকশন করবা, ধরো টেন্ডার হয়ে গেছে, তুমি প্রজেক্ট পেয়ে গেলাম, কিন্তু কাজ করার সময় চেষ্টা করতে হবে যত লোকাল বেস ম্যাটেরিয়ালস দিয়ে করা যায়, যত লোকাল বেস ম্যাটেরিয়ালস হবে কস্ট তত কম হবে। ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম প্রধান বেশ কয়েকটা শর্তের মধ্যে একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্স, আর একটা হচ্ছে ইকোনমি। এই দুটো জিনিস খুবই বড় ফ্যাক্টর। তোমাকে সময়ও কনজিউম করতে হবে, সাথে সাথে টাকাও বাঁচাতে হবে, এই জন্য লোকাল রেটটা জানা জরুরি। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে প্রজেক্ট হয়ে গেছে, ডিলে হইলো যে কোনো কারণে, অ্যাক্সিডেন্টে দেখা যাচ্ছে একটা লোক মারা গেল, তাহলে প্রজেক্টে ডিলে হবে। ডিলে যদি হয় তাহলে 1 বছরের প্রজেক্ট দেখা যাচ্ছে 1.5 বছর লেগেছে বা 2 বছর লেগেছে, তো 1 বছর পরেই তো সাধারণত কস্ট চেঞ্জ হবে। এখন কতটুকু কস্ট চেঞ্জ হলো এটা তুমি রেট অ্যানালাইসিস থেকে পাবা। তারপর প্রফিটের ব্যাপারটা তো বলছি। এখন ইন জেনারেল তোমরা যখন কস্ট অ্যানালাইসিস করবা বা ম্যাটেরিয়ালসের কস্ট বের করতে দিব আমি ইন্ডিভিজুয়াল পার্ট অনুযায়ী, তো যখন কাজটা করবা তখন ওইখানে ভ্যাট, লোকাল ভ্যাট থাকে। যেরকম
তুমি যদি এই রোডে ট্রান্সপোর্ট করো তাহলে রূপসা ব্রিজে একটা টোল নেবে, তারপরে লোকাল ট্রান্সপোর্টেশন কস্ট, এইগুলা সহ রেটটা বের করতে হবে। এটা হচ্ছে ইন জেনারেল থিম, বোঝা গেছে? এখন কাজের উদ্দেশ্য কি, আমি রেট অ্যানালাইসিস কেন করব, আমি দু একটা পয়েন্ট আউট করছি। অ্যাকচুয়াল কস্ট অফ পার ইউনিট অফ দ্য আইটেমস, যখন তুমি এস্টিমেট করে জমা দেবে এটা হচ্ছে ইন জেনারেল টার্ম, কিন্তু স্পেসিফিক প্রজেক্ট থেকে তোমার উদ্দেশ্য থাকবে যত কম খরচে পারা যায়। এখন দুইটা পার্ট, একটা হচ্ছে তুমি যখন লোয়েস্টে এস্টিমেটিংয়ে জমা দেবা তখন তুমি প্রজেক্ট পাবা, আবার যখন তুমি কাজ করবা যত লোয়েস্টে করবা তোমার কোম্পানির বা তুমি যদি হও তাহলে তোমার টাকা পাবে, তোমার লাভ তত বেশি হবে, এটা বের করা। তারপর হচ্ছে ইকোনমিক্যাল ইউজ অফ ম্যাটেরিয়ালস, দেখা যাচ্ছে একটা লোকাল বেস ম্যাটেরিয়ালসের দাম কম অথচ তুমি সেই ম্যাটেরিয়ালস অন্য জায়গা থেকে নিয়ে আসতেছো, এটা শুধু তোমার না জানা থাকার কারণে যে লোকাল ম্যাটেরিয়ালসের দাম কীরকম আর ওই জায়গার ম্যাটেরিয়ালস দেখা যায় সেম রেট কিন্তু ট্রান্সপোর্টেশন কস্টটা এক্সট্রা লাগবে, এটা হচ্ছে রেট অ্যানালাইসিসের সুবিধা। তারপরে দেখা যাচ্ছে যে একটা আইটেম তোমার লাগবে কিন্তু কন্ট্রাক্ট যখন করছো তখন ধরো স্পেসিফিক বলতে পারে, ধরো কংক্রিট মিক্সিং মেশিন বা ক্রেন, এই যেগুলো এক্সেপশনাল এই ধরনের আইটেম কন্ট্রাক্টের সময় বলা নেই যে এই আইটেমটা তোমার লাগবে, কিন্তু তুমি যখন কাজ করতে গেছো সামহাও যে কোনো কারণে এই আইটেমটা লাগতেছে, তো তার রেটটা কীরকম পড়বে এটা তুমি রেট অ্যানালাইসিস থেকে জানতে পারবে। তারপরে বিভিন্ন কারণে প্রজেক্টের ডিলে হইলো, যদি আবার রেটটা রিশিডিউল করার প্রয়োজন পড়ে তাহলে সেই ক্ষেত্রে রেটটা প্রয়োজন পড়বে। এবং রিশিডিউল করলে তুমি যদি লোকাল বেজে করো তাহলে তোমার লস হবে না বা কন্ট্রাক্ট তুমি নিতেও পারবা। এখন প্রথম গ্রুপের কাজ হবে তারা ম্যান পাওয়ার এটার ক্যালকুলেশনে করা। এখন ম্যান পাওয়ার কিন্তু অনেক ধরনের ম্যান পাওয়ার আছে, সার্ভেয়ার আছে, বেশ কয়েকটা এক্সাম্পল দেখো হেড মেসন, স্কিল লেবার, ইলেকট্রিশিয়ান, তারপরে এটা হবে ফিল্ড ইঞ্জিনিয়ার, তারপরে পেইন্টার, ঘরামি, টিউবওয়েল মিস্ত্রি, সার্ভেয়ার, প্লাম্বার, ইটিসি, এই বিভিন্ন লোকজনের। এখন এইগুলা বাদেও কিন্তু আরও আছে, তোমরা পিডাব্লিউডির রেট শিডিউলটা দেখতে পারো, সেখানে ঘরামি হচ্ছে যারা ওই যে ঘরের উপরে যে ছাউনিটা যে দেয় এটাকে লোকাল নাম আর কি, অনেক জায়গায় অন্য নামে বলতে পারো, তুমি সেই নামে লিখতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। এখন এই বাদেও ম্যান পাওয়ার 1 নম্বর গ্রুপের কাজ হবে এই ম্যান পাওয়ার যত আছে, আমি বলছি ইউনিট প্রাইস ক্যালকুলেশন। এখানে ইউনিট প্রাইস হচ্ছে প্রত্যেক জনের প্রত্যেক দিনে কত টাকা প্রাইস, যেরকম একজন ফিল্ড ইঞ্জিনিয়ারকে কিন্তু প্রত্যেক দিনের প্রাইস দেওয়া হয় না, কিন্তু তুমি যখন রেট অ্যানালাইসিস করবা তখন তাকে প্রত্যেক দিনের, তুমি 5 জন বা কয়েকজনের কাছে জিজ্ঞেস করলা, তাদের মান্থলি কত, তার 30 দ্বারা ভাগ করলা, তাহলে পার ডেতে পেয়ে গেলাম। দেখো এখানে বেশ কয়েকটা এক্সাম্পল আছে, তোমাকে করতে হবে মিনিমাম প্রত্যেকটা আইটেমের 5টা করে ডেটা নিতে হবে। যেরকম একজন হেড মেসনের কুয়েটে 450 টাকার কাছাকাছি, তারপরে খানাবাড়ি 400 টাকা, খুলনা 420 টাকা, তাহলে অ্যাভারেজ রেট এই খুলনা রিজনের জন্য 423 টাকা 33 পয়সা, এটা হবে তোমার রেট অ্যানালাইসিসের ডেটা। তারপর সার্ভেয়র, দেখো তার সার্ভেয়রের কিন্তু মান্থলি স্যালারি কুয়েটে 15,000 টাকা, খানাবাড়িতে এটা এমনি কাছাকাছি ভ্যালু ধরে লেখা, আমি জিজ্ঞেস করিনি। তারপরে 16,500 টাকা, খুলনাতে 13,800 টাকা, তাহলে পার ডেতে তার অ্যাভারেজ প্রাইস আসে 503 টাকা 33 পয়সা। এইভাবে তোমাকে কস্টটা বের করতে হবে, এটাই হচ্ছে রেট অ্যানালাইসিস। হ্যাঁ, এটা ফিল্ডে গিয়ে কাজ করতে হবে, কাজ করার প্যাটার্ন বলে দেবো, অসুবিধা নেই। এরপরে আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে ম্যান পাওয়ার কিন্তু এর বাইরে অনেক কিছু আছে, দেখা প্রায় 33-34টার মতো আইটেম আছে। এগুলা সব তুমি এই নেমগুলা হেল্প নিবা ওই পিডাব্লিউডির যে রেট শিডিউল দেওয়া ছিল ওইখান থেকে। কিছু জিনিস দেখা যাচ্ছে পাওয়া যাবে না, লোকাল বেজে সেই নামগুলো চলে না, তাহলে সেটা বাদ দিয়ে দেবো। ইকুইপমেন্ট, টুলস, প্লান্ট, ভেহিকেল, স্ক্যাফোল্ডিং, এটা হচ্ছে 2 নম্বর গ্রুপের জন্য থাকবে।
যেমন স্ক্যাফোল্ডিং এর খরচ হয়, এখন আগে ছিল উডেন, এখন ম্যাক্সিমাম স্টিল হয়ে যাচ্ছে। স্টিল বা ওই যে টিন বলো, স্টিল শিট, ওই শিটগুলার পার স্কোয়ার ফিটে খরচ নেয়, ভাড়া বলা যায়। তো সেই হিসেবে তোমাকে বের করতে হবে। তারপরে ক্যারিং চার্জ, এই যে পার ট্রাকে কত টাকা, তারপরে কংক্রিট ভাইব্রেটর, কংক্রিট মিক্সার মেশিন, পেইন্ট স্প্রে মেশিন, এগুলোর পার ডে কস্ট কত সেটা তোমাকে বের করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর গ্রুপের কাজ থাকবে। এরপর হচ্ছে ব্রিক্স, 3 নম্বর গ্রুপের জন্য ব্রিক্স এবং স্টোন। কথা বলো না, দেখো ব্রিক্সের মধ্যে ব্রিকের বেশ কয়েকটা ক্লাসিফিকেশন আছে, একবার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। তারপরে ঝামা ব্রিক, হলো ব্রিক্স আছে, স্পেশাল টাইপস অফ ব্রিক্স আছে। তারপরে ব্রিক খোয়া হয়, তাই না। স্টোনের মধ্যে ক্রাশিং স্টোন আছে, স্টোন চিপস আছে। তারপরে স্ট্রেংথের উপর ভেরিয়েশন করে বেশ কয়েকটা স্টোনের ক্রাইটেরিয়া আছে। এই সবগুলা করে প্রত্যেকটা, যেরকম ব্রিক ফার্স্ট ক্লাস ব্রিকের মিনিমাম 5টা ডেটা নিতে হবে, 5টা ব্র্যান্ডের। সেকেন্ড ক্লাস ব্রিকের 5টা ডেটা নিতে হবে, 5টা ব্র্যান্ডের, দিয়ে তার রেটটা লিখতে হবে, অ্যাভারেজ করে তার রেট লিখতে হবে। ঠিক আছে, 15 দিন সময় থাকবে, 15 দিন, চিন্তার কোনো কারণ নাই। এরপর হচ্ছে সিমেন্ট এবং স্যান্ড, 4 নম্বর গ্রুপের জন্য সিমেন্ট এবং স্যান্ড। সিমেন্টের অনেক কোয়ালিটি আছে, দেখবা প্রত্যেকটা। এখানে সিমেন্ট ক্লাসিফিকেশন হবে ব্র্যান্ড অনুযায়ী, তার নাম অনুযায়ী। প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু আলাদা প্রাইস, দেখবে 100 টাকা ডিফারেন্সও আছে। স্ক্যান সিমেন্ট আছে না, ওইটার প্রাইস সব থেকে বেশি। যতগুলা পারা যায়, লোকাল যত সিমেন্ট আছে ততগুলা। এবং স্যান্ড কমপক্ষে বলে কোনো কথা নাই, এখানে কমপক্ষে বলে কোনো কথা নাই। বাংলাদেশে যতগুলো সিমেন্ট পাওয়া যায় সব। স্যান্ডের মধ্যে বেশি নাই, স্যান্ড আছে কুষ্টিয়া স্যান্ড, সিলেট স্যান্ড আর লোকাল স্যান্ড বলতে পারো। এই বাকিরা কথা বললো না। এরপর হচ্ছে অ্যাডমিক্সার এবং পিভিসি। অ্যাডমিক্সার বেশ কয়েকটা কোম্পানি আছে খুলনাতে, 4-5 নম্বর গ্রুপের জন্য। পিভিসি বলতে বিল্ডিং এর সাথে রিলেভেন্ট, পিভিসি কিন্তু অনেক জায়গায় ইউজ হয়। বিল্ডিং এর সাথে রিলেভেন্ট পিভিসি হতে পারে, প্লাম্বিং এর কাজে ব্যবহার হবে, তারপরে ডোর, উইন্ডো, এইগুলাতে। আর অ্যাডমিক্সার হচ্ছে কংক্রিট মিক্সিং, এই কাজ। অ্যাডমিক্সারে হার্ডলি 10টা নাম থাকতে পারে। এইগুলার ইউনিট প্রাইস কত? 6 নম্বর হচ্ছে টিম্বার এবং পেইন্ট। বিল্ডিং এর কাজে যেগুলোর আগে সবগুলা পেইন্টের ইউনিট প্রাইস। আর যেরকম টিম্বারের কস্টটা কিভাবে বের করতে হবে, পার সিএফটিতে কত কস্ট। এখন টিম্বারের যে ট্রি, এই অনুযায়ী আবার কস্ট ভেরি করবে, তাই না। এরপর হচ্ছে স্টিল বার এবং অ্যাঙ্গেল। স্টিল বারের রেটটা অ্যানালাইসিস করতে হবে তার ডায়ামিটার অনুযায়ী। যেরকম 8 মিলিমিটার ডায়াবার। তবে লোকালে যখন তুমি শুনতে যাবা তখন 8 মিলিমিটার বললে ওরা বুঝে না, 1 সুতি 2 সুতি এইভাবে বুঝে, 3 সুতি। 1 সুতি মানে 1/8, 2 সুতি মানে 2/8। এই মানে তুমি যদি মিলিমিটারে ভাগ করো বা ইঞ্চিতে ভাগ করো তাহলে 1/8। 1 সুতি বললে 1/8 মিলিমিটার হয়, 1/8 ইঞ্চি। 2 সুতি বললে 2/8 ইঞ্চি। লোকালে কাজ করতে গেলে বুঝতে পারবা। এখন প্রত্যেকটা ডায়ামিটার অনুযায়ী তার রেট বসাতে হবে। কিন্তু রেটটা কিভাবে আসবে? পার কেজিতে। আচ্ছা, ভেরিয়েশনটা কেন? 8 মিলিমিটার ডায়াবারও যত কেজি আয়রন লাগবে 12 মিলিমিটার বা 16 জন্য এত, তাহলে ভেরিয়েশনটা কেন? কস্টের ভেরিয়েশন আছে কিন্তু, এবং হিউজ অ্যামাউন্ট। দেখা যাচ্ছে যে সাধারণত এটা তুমি যদি রেট জানতে চাও তাহলে মেট্রিক টনে বলবে, সেখান থেকে তুমি কেজি বের করে নিবা। এর কারণ হচ্ছে স্ট্রেংথ। 8 মিলিমিটার ডায়াবারের যে স্ট্রেংথ 16 মিলিমিটার ডায়াবারের স্ট্রেংথ তারও বেশি, এই কারণে। কিন্তু অ্যামাউন্ট তো সেম। এরপরে আছে অ্যাঙ্গেল। এটা স্টিল অ্যাঙ্গেল। ওই যেখানে যে দোকানে তুমি স্টিল বারের রেট জানবা সেই দোকান থেকে অ্যাঙ্গেলের রেটটাও জানতে পারবো। এরপর হচ্ছে 8 নম্বর গ্রুপের জন্য প্লাম্বিং ম্যাটেরিয়ালস। প্লাম্বিং বলতে বিল্ডিংয়ের লিকুইড অপারেশনের কাজে, লিকুইডটাকে পাস করার কাজে যে সিস্টেমটা, সেটাকে আমরা প্লাম্বিং বলি। তোমরা অলরেডি
পড়ছো আর কি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং সিস্টেমের মধ্যে। এইখানে যে যে আইটেমগুলো আসবে সেটা হচ্ছে অল ফিটিংস। লিকুইড সিস্টেমকে ডেভেলপ করার জন্য যত ধরনের ফিটিংস লাগে সব ধরনের ফিটিংস, তারপরে দেখা হচ্ছে শাওয়ার, তারপরে ট্যাপ, তারপরে পাইপ, তারপরে তোমার যদি বলো কমোড, ল্যাট্রিন, এইগুলো হচ্ছে তোমার প্লাম্বিং ম্যাটেরিয়ালস। 9 নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বলতে একটা বিল্ডিংয়ে কি পরিমাণ তার লাগতে পারে তার উপর ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট হয়। আমরা শুধু এর পার ইউনিট প্রাইস জানবো, ফ্যান, এসি, তারপরে কেবল, সুইচ বোর্ড, এইগুলার পার ইউনিট প্রাইস জানা। এখন কাজটা করবা কিভাবে, প্রত্যেকটার আমি টাইটেল দিয়ে দিচ্ছি। এখন ইউনিট প্রাইস বের করতে হবে। ইউনিট প্রাইস বের করা কি শেখানো লাগবে? সব দেখা যাচ্ছে 5টা দোকানে সার্ভে করবা, যেরকম জাস্ট ফর এক্সাম্পল বলি স্টিল বার, তুমি ধরো 8 মিলিমিটার ডায়াবারের পার ইউনিট প্রাইস জানলা, 5টা জায়গায় জানলা যে 1 মেট্রিক টনের দাম এত, এইভাবে 5 জায়গায় বের করে সেটা কেজিতে বের করে ফেললাম। এটাই হচ্ছে ওই 8 মিলিমিটার ডায়াবারের জন্য তার ইউনিট প্রাইস। এটা করা লাগবে এরকম একটা এক্সেল শিটে। এখানে হেডিং দেওয়া 8 মিলিমিটার ডায়াবার দিয়ে পরপর 5টা দোকানের, না এখানে শুধু ডায়ামিটারে ভেরিয়েশন নিয়ে আসলেই হবে, ঠিক আছে। এখানে পরপর 5টা দোকানের নাম লিখলা, তারপরে তার প্রাইস, এখানে আসবে মেট্রিক টনের প্রাইস, তারপর পার কেজিতে প্রাইস, তারপর অ্যাভারেজ প্রাইস। না না, কোম্পানি ভেরিয়েশন নিয়ে আসতে গেলে অনেক কিছু হবে, এটা নিয়ে আসা যাবে না। যেরকম সিমেন্টের ক্ষেত্রে কোম্পানি ভেরিয়েশন নিয়ে আসতে হবে, কারণ সিমেন্ট তুমি যদি ধরো তাহলে একটা সিমেন্ট একটা ম্যাটেরিয়ালস, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন থাকলে এরপরে দেখো, প্রথম কাজ হবে আমাদের, কথা বলো না, প্রথম কাজ হবে নেক্সট উইকে একটা রিপোর্ট করা। রিপোর্টটা করবা কিভাবে, আমি যে প্রত্যেক ইন্ডিভিজুয়াল গ্রুপ দিয়ে দিয়েছি, এই গ্রুপের সাথে একটা করে টাইটেল থাকলো, 9টা গ্রুপের 9টা টাইটেল, যেরকম টিম্বার, পেইন্ট, স্টিল বার, অ্যাঙ্গেল, এগুলা। এই টাইটেলটা দিয়ে একটা পেজ থাকবে প্রথমে। তারপরে থাকবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন বলতে যদি কারো স্টিল বার, অ্যাঙ্গেল থাকে তাহলে ইন্ট্রোডাকশন বলতে ওই জিনিসটা কি, ঠিক আছে, কিছু ছবি টবি সহ ইন্ট্রোডাকশন, এগুলো সবই কম্পিউটার দিয়ে করতে হবে। তারপরে ব্যাকগ্রাউন্ড উইথ ফিল্ড ফটোগ্রাফ, তুমি যে ফিল্ডে গিয়ে সার্ভে করছো এটা মোবাইলে গিয়ে তোমার গ্রুপের ছবি সহ ওই রিপোর্টের মধ্যে থাকতে হবে। এবং কোনো ম্যাটেরিয়ালস তুমি নেটে সার্চ দিলে 8 মিলিমিটার ডায়াবারের অনেক ছবি পাবা, কিন্তু ফিল্ডের ছবি এখানে থাকতে হবে, ঠিক আছে। এরপরেও যদি কোনো ছবি পাওয়া না যায় সেক্ষেত্রে তুমি নেট থেকে নিতে পারো। হ্যাঁ, গ্রুপে তুমি ফিল্ডে কাজ করতেছো, গ্রুপ ছবি এরকম না, তাকায় থাকতে হবে, তুমি ফিল্ডে কাজ করতেছো এই অবস্থার একটা ছবি থাকবে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে থাকবে প্রত্যেকটা আইটেমের রেট অ্যানালাইসিস, যেটা করতে হবে এক্সেল শিটে। এখন এক্সেল শিটে যখন তুমি করবা তখন কিন্তু অনেক আইটেমে দেখা যাচ্ছে 20-30টা আইটেমের, এরকম করলে বিশাল বড় হবে, তাই না। এক্সেল শিটটা তুমি সফট কপি জমা দিবা, কিন্তু এই অ্যাভারেজ রেট যেটা, ধরো হেড মেসন, তুমি এইভাবে একটা ওয়ার্ড ডকুমেন্টে একটা টেবিল তৈরি করবা অ্যাজ এ রেট অ্যানালাইসিস। টাইটেল হবে রেট অ্যানালাইসিস, দিয়ে আইটেম থাকবে এরকম একটা টেবিল তৈরি করবা। এখানে থাকবে রেট অ্যানালাইসিস, এখানে হচ্ছে আইটেম, এখানে হচ্ছে রেট, এখানে ম্যাচ করে টাকা পার, তারপরে রেট ম্যাচ করে। এইভাবে একটা তুমি এক্সেল শিট থেকে যেটা পাবা, এই যে অ্যাভারেজ প্রাইস, সেটা এরকম ইন্ডিভিজুয়াল আইটেমের রেটটা বসায় দিতে হবে। এটাই তোমার কাজ হবে। মেইনলি কাজ হচ্ছে
এই অংশটা রেট অ্যানালাইসিসটা, আর ফিল্ডে গিয়ে কাজ করছে কিনা তার জন্য বাকিটুকু। এরপরে কনক্লুশনে একেবারে লাইন বাই লাইন কথায় লিখবা যে লোকাল বেজে তুমি যে এরিয়াতে সার্ভে করছো বা যে এরিয়াতে ফিল্ডে কাজ করছো সেই এরিয়ার রেটটা কত পাইছো প্রত্যেকটা আইটেমের। এটা হচ্ছে পয়েন্ট আউট করে লিখবা, বুলেট করে বোঝো না, বুলেট করে প্রত্যেকটা আইটেমের তুমি প্রাইসটা লিখবা। মানে এটা হচ্ছে কথায় লেখা, লিখিতভাবে, টেবিল দিয়ে না। এটা কনক্লুশনের মধ্যে থাকবে, কোনো হিজিবিজি কথাবার্তা এর মধ্যে থাকবে না যে এটা করা উচিত ওইটা করা উচিত, এরকম কোনো কিছু না। কনক্লুশন মানে তুমি যেটা কাজ করে যেটা পাইছো সেটা। এরপরে কাজ করতে গিয়ে অনেক মানুষের সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট মোডে নিয়ে আসতে পারো, না নিয়ে আসতে পারো। রিপোর্ট অবশ্যই 6 পেজের বেশি হতে হবে। তারপরে 6 পেজের কত যাবে এটা কোনো লিমিট নাই, তবে 6 পেজ হতে হবে মিনিমাম। কাজ করতে হবে গ্রুপের প্রথম রোল নাম্বার হবে গ্রুপ লিডার। সে তার কাছে জিজ্ঞেস করবো যে কোনো বাকি মেম্বারগুলো কাজ করছে কিনা, আর বাকি মেম্বারদের কাছ থেকে শুনবো গ্রুপ লিডার কাজ করছে কিনা। যদি কাজ না করে তাহলে তাকে ইন্ডিভিজুয়াল পানিশমেন্ট হবে। দেখো 6 পেজের বেশি রিপোর্ট তৈরি করতে হবে, ঠিক আছে। এই রিপোর্টটা নেক্সট উইকে জমা দিতে হবে, নেক্সট উইকের মধ্যে। এরপরে এই কথা বলো না, কথা বলো না। এরপরের এই উইকে রিপোর্ট জমা দিতে হবে। এর উইকের পরের উইকে মানে 15 দিন পরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হবে। এই যে রিপোর্ট তৈরি করছো এখানে মেনলি ফোকাস থাকবে, ধরো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তুমি কিভাবে তৈরি করবা। প্রেজেন্টেশনের টাইটেল থাকবে, টাইটেলটা হচ্ছে তোমার যে টাইটেল, তারপর ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড, এইসব কথাবার্তা সহ তুমি এখানে মেনলি রেট অ্যানালাইসিসটা দেখবা, রেট অ্যানালাইসিসটা দেখাবা। এবং ওই ম্যাটেরিয়ালসটা কীরকম, আমরা কিন্তু যখন কাজ করব ফিল্ডে, যখন কাজ করব প্র্যাকটিক্যাল বেস ডিজাইন এগুলোতে ম্যাটেরিয়াল সম্পর্কে ধারণা না থাকলে ডিজাইনের কোনো একটা ডিসিশন নিতে গেলে অসুবিধা হয়। এই জন্য ম্যাটেরিয়ালসটাকেও তোমাকে ভিউ নিয়ে আসতে হবে। এটা প্রেজেন্টেশনের মধ্যে থাকবে যে কি কত ধরনের ধরো স্টিল বার আছে, কত ধরনের টিম্বার ম্যাটেরিয়ালস এই লোকালিটিতে পাওয়া যায়, এই বিষয়গুলো তোমার প্রেজেন্টেশনের মধ্যে নিয়ে আসবে। তারপরে লাস্টের স্লাইডের দিকে থাকবে রেট অ্যানালাইসিস এবং ফাইনালি কনক্লুশন। তো এর মধ্যে ম্যাক্সিমামই থাকবে ছবি, তারপরে দেখা যাচ্ছে খুব বুলেট করে, একেবারে হিজিবিজি লেখা কোনো কিছু থাকবে না, ঠিক আছে। দেখা যাচ্ছে পিছন থেকে বলতে পারেন এরকম না, ম্যাক্সিমাম থাকবে ছবি, বুলেট করে কথাবার্তা, তুমি বাকিটুকু ডেসক্রাইব করবো। এটা 10 থেকে 15টা স্লাইড থাকবে। একটা গ্রুপের জন্য প্রেজেন্টেশনের সময় থাকবে 10 মিনিট, আর 4 থেকে 5 মিনিট হচ্ছে কোশ্চেন। এই হচ্ছে প্রেজেন্টেশনের ডিউরেশন। প্রত্যেককে প্রেজেন্টেশন দিতে হবে। 6 জন যদি লোক থাকে তাহলে 15টা যদি তুমি স্লাইড বানাও, এই 15টা হচ্ছে ইফেক্টিভ স্লাইড। থ্যাঙ্কস, ওয়েলকাম এই স্লাইড বাদে টাইটেল পেজ, বুঝতে পারছো? 10 থেকে 15টা এটা কিন্তু ইফেক্টিভ স্লাইড। থ্যাঙ্কস এটা কোনো স্লাইডের মধ্যে পড়ে, আমি পেজ উল্টালাম, এই থ্যাঙ্কস দিয়ে দিলাম, তাই না? এটা সহ 10-15টা স্লাইড বানাইতে হবে। তারপরে তার উপর প্রেজেন্টেশন দেবে। প্রত্যেক গ্রুপ ইন্ডিভিজুয়ালি মার্কিং করবে এবং এখানে কিন্তু একটা ম্যাক্সিমাম মার্কস থাকবে, কারণ ফিল্ড বেজে একটা কাজ করাচ্ছি, সেই কাজের জন্য অবশ্যই বেশি ভালো থাকবে। এখন তুমি যখন ফিল্ডে কাজ করবা তখন অনেকে ডেটা দিতে চায় না, ঠিক আছে। তোমাকে গিয়ে বিভিন্ন আলাপচারিতা করতে হবে। একে বলে FGD, ফোকাস গ্রুপ ডিসকাশন, FGD। হ্যাঁ, তো যখন তুমি ডেটা নিবা তো স্বভাবতই কেউ তোমাকে ডেটা দিতে চাইবে না, বলবে সরকার কোনো ভ্যাট বসাবে কিনা, বিভিন্ন ধরনের। তোমাকে দরকার পড়লে ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্ট সার্টিফিকেট এটাও নিয়ে যাওয়ার প্রয়োজন পড়তে পারে, বিশেষ করে যারা সিমেন্টের কাজ করবা। তারপরে স্টিল বাড়ির উপরে। এখন লোকালিটিতে একজন ইঞ্জিনিয়ারের প্রাইস জানবা কিভাবে? 5টা কনস্ট্রাকশন সাইটে যাও, গিয়ে ওই কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করো যে আপনারা কীরকম স্যালারি দেন, তার উপর বেস করে এটা হবে ইঞ্জিনিয়ারিংয়ের, তার পার ডে অ্যানালাইসিস করবা। তারপর ম্যাটেরিয়ালস আছে, দোকানে যেতে হতে পারে, তারপরে কনস্ট্রাকশন সাইটেও
গিয়েও কাজ হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে তুমি ডেটা নেওয়ার জন্য চা খাওয়াবা, তারপরে তার সাথে ঘন্টাখানিক গল্প করবা, তা নাহলে কিন্তু ডেটা দিতে চাইবে না, এটাই নিয়ম। শোনো, রিসার্চ বা কোনো একটা ডেটা নেওয়ার জন্য তোমাকে 7 দিন ঘুরতে হতে পারে, এটা খুবই সিম্পল। যদিও দেখা যাচ্ছে তুমি কোনো স্পেসিফিক একটা ফিল্ডের একটা ভ্যালুয়েবল ডেটা নিবা, একটা জিনিসের প্রেডিকশন তত বেশি হয়, ধরো কোনো একটা কাজ তুমি তত অ্যাকুরেট করতে পারবা, এই যে এস্টিমেটিং বলো, তোমার প্রফিটটা তত কনফার্ম করতে পারবা যত বেশি তোমার অ্যানালাইসিসটা, রেট অ্যানালাইসিসটা অ্যাকুরেট হবে। সুতরাং তোমার অ্যাকচুয়াল ডেটার জন্য ওই ফিল্ড লেভেলে কে দরকার, কেউ যদি ম্যানিপুলেট করছে এবং সেটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু খবর আছে একেবারে। তো এই জিনিসটা তোমাকে কনফার্ম করার জন্য ফিল্ডে গিয়ে অনেক কাজ করতে হবে। এর জন্য টাইম হচ্ছে 15 দিন থাকতেছে, 15 দিনের মধ্যে কাজ করবো। রিপোর্ট নেক্সট উইকে, রিপোর্ট 7 দিনের মধ্যে হয়ে যাবে, ফিল্ডে গিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।